যার জন্য রাতের পর রাত জাগা, দিনের পর দিন অপেক্ষা করা যায়, অন্ধকারে তার হাতটি ধরে হারিয়ে যাওয়া যায়, যার কাছে নিজের ভেতরের সমস্ত অনুভূতি অবলীলায় প্রকাশ করা যায়, যে মনের কথা পড়তে পারে, প্রিয় মানুষের চোখের জলে ভাসতে পারে। আমি জানি অভিনন্দন কোনোদিন প্রকাশ করবে না সে ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে, সেও আমাদের আচমকা বিচ্ছেদে তছনছ হয়ে গেছে, তারও বুকের ভেতরে একটা নদী বয়ে চলেছে গোপনে, কিন্তু সে নিজের জন্য কখনোই আমাদের জীবনে কাঁটা হয়ে দাঁড়াবে না, বরং আমার ভালো থাকার সব সময় ব্যস্ত থাকতো। অভিনন্দনের ব্যবহার, কথা আর জীবনবোধ যে কোনো মানুষকে মুগ্ধ করবে। ওর প্রতিটি কাজ ছিল মনে রাখার মতো। যে কোনো সম্পর্ক সুন্দর রাখতে হলে ধৈর্য ও সহ্য দুটো বিষয় সমানভাবে থাকতে হয়। অধিকাংশ মানুষেরই তা থাকে না। সহ্য করতে পারাটাও যোগ্যতা, সহ্য শক্তির সার্টিফিকেট সবার থাকে না। আসাদের চিন্তা ভাবনা, বৈকল্যতা, তার পরিবারের মানুষগুলোর স্বেচ্ছাচারিতা যে কোনো মানুষকে হতাশ করবে। আসাদের পরিবারের বেশিরভাগ সদস্যগুলো শুধু নিজেদেরটা বুঝে। নিজের ভালো থাকা, কর্তৃত্ব, স্বার্থপরতা ছাড়া আসাদের ভেতরে তেমন কিছুই পেতাম না। তারপরও সব কিছু কেমন করে সয়ে যাচ্ছিল। একটা অপ্রয়োজনীয় সম্পর্ক কেমন করে যেন সুখী রূপ ধারণ করে খুব সুন্দর করে বয়ে চলছিল আপন নিয়মে। অভিনন্দন আমার বিয়ের করা স্বামী ছিল না। আমাদের মধ্যে তেমন কোনো গভীর সম্পর্কও তৈরি হয়নি। লোকে আক্ষরিত অর্থে সম্পর্ক বলতে যা বোঝে, কিন্তু অভিনন্দন ছিল আমার জীবনের অংশ, আমার অনুপ্রেরণা, স্বপ্ন আর বেঁচে থাকা। এই যে আজকে দুটো সন্তান নিয়ে আসাদের সাথে আমার দীর্ঘ এক সংসার জীবনের গল্প রচিত হয়েছে, সেটার পেছনে অভিনন্দনের অবদান আছে। এই যে আমি বেঁচে আছি, আমি সেটা নাও থাকতে পারতাম। লোকে বলবে বিয়ে করা স্বামীকে বাদ দিয়ে ছোটবেলার প্রেমিককে নিয়ে মেতে আছি। লোকে আরও অনেক কিছু বলবে। লোকে সব সময় বলে যে যেমন সে তেমন করেই বলে। যতদূর মনে হয় আমি তখন 3 মাসের প্রেগনেন্ট। চারিদিকে থই 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 পানি। বর্ষার মৌসুম, ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস লেগেই থাকে। আমার শরীরটাও ভালো যাচ্ছিল না। বারান্দা থেকে বাঁশভানি পদ্মার অথই জল যেমন বুকের ভেতরটা তোলপাড় করে তোলে। কি যেন ভয়ঙ্কর আর প্রাকৃতিক নৈসর্গতা, কখনো এক বাক্যে প্রকাশ সম্ভব না। কোনো কোনো জায়গায় পদ্মার জোয়ার এসে পাড় ভেঙে নিয়ে যাচ্ছে। স্থানীয় লোকজন বলাবলি করছে, বাসার কাজের মহিলা 2 দিন আগেও এসে বলে গেছে। কোয়ার্টারের সামনে দোরঘর বাজারটা একটু একটু করে খালি হয়ে যাচ্ছে, লোকজন দোকান সরিয়ে নিচ্ছে। পদ্মার বুকে গভীর নোনা জল ভয়ঙ্করভাবে ফুলে উঠেছে। বাজারের দোকানগুলো ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। মসজিদেও লোকজন কমে যাচ্ছে। স্কুলে ছেলেমেয়েরা ভয়ে আসেই না। প্রশাসন থেকে কমিটি করে দেখভাল হচ্ছে। নদীর পাড়ের বাঁধ নির্মাণ ও নদী ভাঙ্গন রোধে আলোচনাও হচ্ছে। কিছু কিছু বিল্ডিংয়ে অনেকেই আসবাবপত্র সরিয়েও ফেলেছে। কিন্তু আসাদের ভেতরে এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে তেমন কোনো টেনশন নেই। সে অফিসে যায়, বাসায় আসে, ভাত খায়, বারান্দায় গিয়ে পদ্মার বুক চিরে ধেয়ে চলা স্রোত গভীর মনোযোগ দিয়ে দেখে। বেশ কিছুটা সময় কি যেন ভাবে, তারপর আবার অফিসে চলে যায়। আমার কাছে তখন আসাদকে পৃথিবীর সবচেয়ে আলাদা ও আশ্চর্যজনক মানুষ বলে মনে হতো। আমি ভাবতাম কিভাবে সে এত স্বাভাবিক আছে। আমার শ্বশুর ভীষণ ধর্মপ্রাণ, জ্ঞানী, সচেতন ও দায়িত্ববান ব্যক্তি। তিনি অনেক দিন ধরে এই যে নদীর পাড় ভেঙে গেছে সেটা নিয়ে কথা বলছে, কিন্তু সেখানকার প্রশাসন আসাদের মতোই কেমন জানি নির্বিকার থাকতো। একদিন তো আমার শ্বশুর এসে পুরো বিল্ডিংয়ে সূরা বেঁধে দিলেন। এটা মুসলিম ধর্মের বিশ্বাস, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তিনি খুবই টেনশন করতো। আসাদকে বলতো বাসা দ্রুত পরিবর্তন করা হলে, সম্ভব হলে তা যেন করে নেয়। কিন্তু সে এক অদ্ভুত। কিন্তু সেদিন আচমকাই চারদিকে আতঙ্ক আর কান্নার কোলাহল শুরু হয়। নদীর পাড়ে আর কোয়ার্টার এলাকায় মানুষের ছুটোছুটি। মুহূর্তে পুলিশ, ডুবুরি, ফায়ার সার্ভিস, প্রশাসনের কর্মকর্তা আর সাধারণ কৌতূহলী লোকজনে জামায়াতের সৃষ্টি করলো। মানুষের আর্তনাদে আকাশ পাতাল কাঁপতে থাকে। আমি শুয়েছিলাম। আসাদ তখন কি যেন একটা কাজের নিচে নেমেছে। আমার শরীরটাও বেশ দুর্বল ছিল। বেশ কিছুদিন যাবৎ খেতে পারছিলাম না, খাওয়ার রুচিও ছিল না। আমি মানুষের চিৎকারে আতঙ্কিত হয়ে যাই। মনে হচ্ছিল আমি একলা রুমেই সব নিয়ে ডুবে যাব, কারণ আমার পুরো সংসারটা কিছুই সরানো হয়নি। অন্যদিকে আমার পেটে এক নতুন প্রাণের স্পন্দন। আসাদ নেই বাসায়। ভয়াবহ এই অস্থিরতা আমাকে আবিষ্ট করে ফেললো মুহূর্তে। মৃত্যু আতঙ্ক বাড়তে থাকলো। কি করব ঠিক বুঝতেই পারছিলাম না। বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। আমি ক্রমশ আমার ভেতরের শক্তি হারাতে শুরু করলাম। পুরো শরীর হিম হয়ে গেল। কতক্ষণ আমি এমন ভয়াবহ মুহূর্তের সাথে কাটিয়েছি জানি না।
তখন খুব সম্ভবত কলিং বেল বাজলো। আমি দরজা খুলেই ঢলে পড়ি। কেউ একজন আমাকে আর চোখে কোলে নিয়ে নিচে নামছে। আমি তার শার্টে বোতাম অংশের জায়গাটা থাবলে ধরে ভয়ে আতঙ্কে বেঁচে থাকার চেষ্টা করে যাচ্ছি। পেছনে আসাদের কণ্ঠ, অভিনন্দন, সাবধানে সাবধানে। তারপর কি হয়েছিল মনে নেই। তছনছ এক ভিন্ন অধ্যায় রচিত হলো। চোখের নিমেষে ভেসে গেল বহুদিনের এক আবাসিক এরিয়া। তারপর কি হলো জানতে হলে আমাদের পেজের সাথে থাকতে হবে। আর বেশি বেশি করে গল্পটি সবার মাঝে ছড়িয়ে দিন এবং সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি কমেন্ট করুন।